বাংলাদেশের সিরিজ জয়ের হ্যাট্রিক, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং এরপরে আবারও নিউজিল্যান্ড। তো বাংলাদেশ কি তাদের ওয়ানডে সিরিজের বেস্ট ফর্মে ব্যাক করলো, কি মনে করছেন? যে তিনটা ফরম্যাট আছে ক্রিকেটের, টেস্ট, টি-20 এবং ওয়ানডে, এই তিনটা ফরম্যাটের মধ্যে বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটটাই সবচেয়ে ভালো খেলে। এটা একটা প্রচলিত সত্য এবং সেই সত্যটা আমরা মেনে নিয়েছি, কারণ টেস্টে এখনও বাংলাদেশ দল আমরা বলবো না যে খুব ভালো ক্রিকেট খেলে, টি-20তেও সেটা না, বাট ওয়ানডেতে বাংলাদেশ দল অনেক ফর্মেডেবল সাইড ফ্রম দ্য ভেরি বিগিনিং, বা যখন থেকে বাংলাদেশ দলের ক্রিকেট ডেভেলপমেন্টটা সেভাবে হয়েছে, মাশরাফি বিন মর্তজা থেকে শুরু করে এখনও পর্যন্ত। বাট মাঝখানে একটা সময় গেছে, যে সময়টাতে বাংলাদেশ দল ওয়ানডেটাও খুব একটা ভালো খেলছিল না। 15-16 ইনিংসে 200 ক্রস করতে পারে নাই, বেশ কিছু ম্যাচে বাংলাদেশ দল কম্পিটিশন করতে পারে নাই, আবার কিছু ম্যাচ যেটা জেতা উচিত ছিল সেই ধরনের ম্যাচ হেরেছে। সেই জায়গা থেকে পরপর 3টা সিরিজ বাংলাদেশের জেতাটা আমি বলবো যে ডেফিনেটলি, তবে একদম সেরা ফর্মে ব্যাক করেছে বা বাংলাদেশ দল একদম রাইট অ্যালাইনমেন্টে চলে এসেছে, সেই কথাটা বলাটা সম্ভবত একটু আর্লি হয়ে যায়, কারণ এই 3টা সিরিজই বাংলাদেশ দল খেলেছে তাদের ঘরের মাঠে, মানে নিজেদের মাঠে 3টা সিরিজ খেলেছে। অলওয়েজ যারা হোম টিম তারা কিন্তু হোম ফ্যাসিলিটি বা সেই সুবিধাটা নিয়ে সিরিজগুলো খেলে, তো এই জায়গায় বাংলাদেশ দল কিছুটা অ্যাডভান্টেজ তো নিয়েছে, সব হোম টিমই নেয়। তারপরেও বলবো যে সিরিজ জয় বা ম্যাচ জেতা সবসময় আপনাকে একটা বাড়তি মোমেন্টাম দেয় এবং একটা পজিটিভ কনফিডেন্স দেয়। সেই কনফিডেন্সটা 2027 বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল, সেটা বাংলাদেশ দল পেয়েছে। এবং আমার কাছে মনে হয় যে এখন যে শেপটা বাংলাদেশ দলের হয়েছে, এই শেপটাকে নিজেদের ঘরের মাঠ ছাড়া এটাকে বিদেশে নিয়ে যেতে হবে। বাংলাদেশের বেশ কয়েকটা আপকামিং সিরিজ আছে, সেখানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতন বড় অপোনেন্টের বিপক্ষে বাংলাদেশকে তাদের মাটিতে গিয়ে খেলতে হবে। সো সেই সময় যদি বাংলাদেশ দল বেটার ক্রিকেট খেলে, আমার কাছে মনে হয় যে সেটা বাংলাদেশ দলের রাইট শেপে বা বেস্ট ফর্মে আসার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে। এবং এই যে প্রথম পাওয়ার প্লেতে 36 রানে 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ, এবং তারপরে সেখান থেকে রানটা 265, এটা কি ভেবেছিলেন যে রানটা 265 পর্যন্ত যেতে পারে? দেখেন, চট্টগ্রামের উইকেট আমরা সবসময় জানি যে খুবই ব্যাটিং ফ্রেন্ডলি, এবং আমি যদি ভুল না করে থেকে এই মাঠে ইন্ডিয়া 400 রানও করেছিল। সো অলওয়েজ বাংলাদেশের যে কটা স্টেডিয়াম আছে এবং সেখানে যে উইকেট আছে, উইকেটের মধ্যে চট্টগ্রাম উইকেটকে আমরা একটা সময় বলতাম পাটা উইকেট, যেখানে বোলারদের জন্য তেমন বিশেষ কিছু থাকে না, স্পিনাররা তো বলকে সেখানে ঘোরাতে পারে না, পেসারদের জন্য বেশি কিছু থাকে না। বাট শেষ 4 বছরে, ইফ আই এম নট রং, আজকের ম্যাচের আগে বাংলাদেশ এখানে 8টা ওয়ানডে ম্যাচ হয়েছে, সেই 8টা ওয়ানডে ম্যাচের মধ্যে 65টা উইকেট বাংলাদেশ দল নিয়েছে, যেখানে পেসাররা নিয়েছিল 40 উইকেট। সো এই রকম উইকেটে কিউই পেসাররা বা ব্ল্যাক ক্যাপস পেসাররা তারা কিন্তু যথেষ্ট ভালো। আমার কাছে মনে হয়েছিল যে যখন বাংলাদেশ দল পাওয়ার প্লেতে উইকেট হারিয়ে ফেলেছে, সেই সময়টাতে যে দুজন ব্যাটার উইকেটে ছিলেন, একজন নাজমুল শান্ত, একজন লিটন দাস, দলের খুবই ভাইটাল দুটা ক্যারেক্টার, খুব ভাইটাল দুজন ব্যাটার, দলের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার, এই দুজনের উপরে আমি তাকিয়েছিলাম যে তারা একটা পার্টনারশিপ করতে পারে কি না। এবং তারা 160 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছে 4th উইকেট জুটিতে, এবং এটা নিউজিল্যান্ডের বিপক্ষে 4th উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ড পার্টনারশিপ। ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ক্রিকেট, স্পেশালি সেই সময়টাতে তারা যেইভাবে খুবই ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছে। আপনি দেখেন 160 রানের পার্টনারশিপ 178 বলে, খুবই ক্যালকুলেটিভ, কারণ আর্লি আপনি যখন উইকেট হারিয়ে ফেলেছেন তখন কিন্তু উইকেট যতই ব্যাটিং ফ্রেন্ডলি হোক না কেন, সেখানে আপনাকে আগে সেটেল ডাউন করা লাগে, এবং দুজন ব্যাটারি কিন্তু সেখানে সেটেল ডাউন করেছেন, তারা বলের মেরিট অনুযায়ী ব্যাট করেছেন। 160 রানের পার্টনারশিপে তারা 124 রান নিয়েছেন হচ্ছে স্ট্রাইক রোটেট করে, তার মানে বাউন্ডারির বাইরে তারা দৌড়ে রান নিয়েছেন 124। একটা কথা আপনারা সবসময় বলি যে বাংলাদেশ প্রচুর ডট বল খেলে, এই ম্যাচও বাংলাদেশ দল মেবি 43-44% ডট বল খেলেছে, তারপরেও অন্যান্য ম্যাচের তুলনায় কম্পারেটিভলি বেটার, কারণ রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো ছিল ওই সময়টাতে, স্পেশালি আপনার 10 থেকে 40 ওভারের সময়টাতে। এই টাইম ডিউরেশনের মধ্যে বাংলাদেশ দল কিন্তু যথেষ্ট ফর্মেডেবল ক্রিকেটটা খেলেছে, এবং রানটা 265 আমার আসলে মনে হয়েছিল একটা সময় এই পার্টনারশিপটা যখন থিতু হয়ে গেছে বা তারা দুজন যখন জমে গিয়েছেন, শান্ত এবং লিটন, রানটা কোনোভাবেই 280-285 এরকম আমি এক্সপেক্ট করছিলাম যে 280 অ্যাভাব, বাট সেটা হয় নাই, বিকজ টেল এন্ডাররা স্পেশালি তৌহিদ হৃদয় 29 বলে 33 রান তো করেছেন, মিরাজও 22 রান করেছেন 100 অ্যাভাব স্ট্রাইক রেটে। বাট একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ক্যালকুলেশনে ভুল হয়েছে, স্পেশালি আমরা এটা রিপোর্টেও দেখছিলাম যে তাওহিদ হৃদয় শেষ ওভারগুলোতে যখন গিয়েছেন, টেল এন্ডারদের নিয়ে যখন ব্যাট করছিলেন, শেষ 2 ওভারে বাংলাদেশ মাত্র 9 রান নিয়েছে। বাট তাওহিদ হৃদয়ের মতন একজন সেট ব্যাটার এবং বাংলাদেশ দলের মানে ওয়ানডেতে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার, তিনি রানটাকে 280 পর্যন্ত নিয়ে যেতে পারেননি, শেষ 2 ওভারে মাত্র 9। তার কারণ হচ্ছে ক্যালকুলেশনে ভুল। তিনি শেষ বলে 49 ওভারের শেষ বলটাতে 2টা রান নিয়েছেন,
যদি তিনি 2টা রান না নিয়ে মুস্তাফিজকে স্ট্রাইক না দেন তাহলে ওই প্রান্তে কিন্তু 6টা বলের জন্যই তিনি স্ট্রাইকে থাকতে পারতেন। এবং এর আগে আরও 2-3বার 2 ওভার 3 ওভার এরকম ঘটনা ঘটেছে যে তিনি শেষ বলে রান করেন নাই অথবা আপনার স্ট্রাইক রোটেট করেন নাই, যেখানে তিনি স্ট্রাইকে যেতে পারতেন। আমার কাছে মনে হচ্ছে এইখানে বেশ কিছু ক্যালকুলেশনের ভুল, এবং তাওহিদ হৃদয়ের মতো একজন স্মার্ট ক্রিকেটারের কাছ থেকে এই জিনিসটা হবে, এইটা আমার কিন্তু একটুখানি আমার দৃষ্টিকটুও লেগেছে। এবং আমার কাছে আমি একটু অবাক হয়েছি যে তাওহিদ হৃদয়ের মতো স্মার্ট ক্রিকেটার, ধারাবাহিক পারফর্মার, দলের সেরা পারফর্মারদের একজন, তিনি এটা কিভাবে করতে পারলেন।